আজকে যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের হাথরাস জেলার কারালি নামের একটা ছোট্ট গ্রাম, সেখানকার একটা ঘটনা। সেই গ্রামে একটা বাড়ি, বাড়ির মাঝখানে একটা বাউন্ডারি। একই বাড়িতে দুজন ভাই থাকে, যে যার নিজের ফ্যামিলিকে নিয়ে। বড় ভাইয়ের নাম রাজেন্দ্র, ছোট ভাইয়ের নাম সুরেন্দ্র। রাজেন্দ্রের স্ত্রীর নাম আমিরা দেবী, সুরেন্দ্রের স্ত্রীর নাম মনীষা দেবী। সুরেন্দ্রের দুই ছেলে, ছোট ছেলের নাম অলকেশ। এদিকে বড় ভাই রাজেন্দ্রের এক মেয়ে এক ছেলে। মেয়ের নাম মিনা আর ছেলের নাম ভুরা। বড় মেয়ে মিনা ছেলে ভুরার থেকে ১৩ বছরের বড়। বড় মেয়ের যখন ১৮ বছর হয়, গ্রামে যখন তাকে বিবাহযোগ্য বলে মনে করা হয়, তখন তার কিছু দূরের অন্য একটা গ্রামের একটা ব্যবসায়ী ছেলের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ের পরে সে শ্বশুর বাড়িতে থাকতে শুরু করে। বেশ কিছু বছর কাটে। ইতিমধ্যেই তার ২ মেয়ে আর এক ছেলে হয়েছে। বড় মেয়ে মধু আর তার পরের মেয়ে আরতি। মেয়ের বাড়ির যে মেয়ে মধু, সেও যখন ১৮ বছর বয়স হয় তার বিয়ে দিয়ে দেওয়া হয়। এবার আমিরা দেবীর বয়স ধীরে ধীরে বাড়ছিল। তিনি একা একা ঠিক মতো নিজের কাজ সামলাতে পারতেন না। মেয়ের মন পাশের গ্রাম থেকে মিনার মনে হয় যে মায়ের যদি কোনো হেল্প করতে পারতাম, কিন্তু তার ওদিকে পরিবারের চাপ, সে কিছুই করতে পারে না মায়ের জন্য। সেই জন্য নিজের মেয়ে আরতিকে মামা বাড়িতে পাঠিয়ে দেয়। মামা বাড়ির কাছের একটা স্কুলে আরতিকে ভর্তি করে দেওয়া হয়। আরতি পড়াশোনাও করে, সেই সঙ্গে নিজের দিদার দেখাশোনাও করত। দিদার বিভিন্ন কাজে হেল্পও করত। দিদার একা থাকতে ভালো লাগছিল না, আরতি নিজের দিদাকে সঙ্গও দিত। এইভাবে ২ বছর কাটে। আরতির বয়স ১৫ বছর। ২০১৫ সালের জুলাই মাসে আরতির মামা ভুরার জন্য পাত্রী দেখতে শুরু করা হয়। পাত্রী পেয়েও যায়। পাত্রীটা ছিল তাদের বাড়ি থেকে বেশ কিছু দূরে আরো একটা গ্রাম, হাথরাস জেলাতে। গ্রামের নাম সালেমপুর। সেখানকার একটা সুন্দরী মেয়ে, তার নাম মমতা, বয়স ২৫ বছর। তার সাথে আরতির মামা ভুরার বিয়ে ঠিক হয়। বিয়ে হয়ে যায়। বিয়ের পরে শ্বশুর বাড়ি চলে আসে মমতা। এবার আরতির ইচ্ছা যে সে নিজের বাড়ি ফিরে যাবে, কিন্তু এখন আবার অন্য কথা বলা হয় যে মমতা সবে শ্বশুর বাড়ি এসছে, সে এখন একা, আরতি আরো কিছুদিন এখানে থাক। আরতি আর তার মামি মমতার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। মমতার হাজবেন্ড আরতির মামা যে ভুরা, সে গাড়ি চালানোর কাজ শুরু করেছিল। সে একজন ড্রাইভার ছিল, বেশিরভাগ বাড়িতে থাকতো না। সপ্তাহের মধ্যে সে হয়তো ২-১ দিন বাড়িতে থাকতো, আর বেশিরভাগই গাড়ি নিয়ে সে দূর দূরান্তে কোথাও না কোথাও চলে যেত। মমতা খুব একা ছিল। এইভাবে দিন কাটছিল। মমতার বিয়ে হওয়া ১০ মাস কেটে যায়। ১৬ মে ২০১৬ আমিরা দেবীর মেয়ে মানে আরতির মা খবর দিয়েছিল যে আরতির যে ছোট ভাই ছিল তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। নিজের নাতিকে দেখতে যাওয়ার জন্য আমিরা দেবী সকালবেলায় বেরিয়ে পড়েছিলেন নিজের হাজবেন্ডকে সঙ্গে নিয়ে। আরতিরও খুব ইচ্ছা ছিল নিজের বাড়ি যাওয়ার, কিন্তু তার দিদা তাকে বলে যে মামি মমতা একা থেকে যাবে, তুমি বাড়িতেই থাকো। আরতিকে বাধ্য হয়ে মামির কাছে থেকে যেতে হয়। দাদু আর দিদা, তার ছোট ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারা তাকে দেখতে চলে যায়। যখন বেলা বাড়ে, হঠাৎ করে পাড়ার লোকজনেরা দেখে আমিরা দেবী আর রাজেন্দ্রর বাড়ি থেকে প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। লোকজন এসে জড়ো হয়। জড়ো হওয়ার পরে তারা যেটা দেখতে পায় যে কিচেনে একজন মেয়ে পড়ে রয়েছে, একদম পুড়ে গেছে তার শরীর, সে মারা গেছে। প্রাথমিক যেটা অনুমান করা হয় সেটা ছিল ওই বাড়ির বউ ২৫ বছর বয়সী মমতা মারা গেছিল। তার গায়ের জামা কাপড়, তার শরীরের গয়না,
এগুলো দেখে বোঝা যায়, তার মাথায় সিঁদুর, এগুলো দেখে বোঝা যায় যে এটা মারা গেছে, সেটা মমতা। পুলিশ টিমকে খবর দেওয়া হয়, সঙ্গে খবর দেওয়া হয় আমিরা দেবী আর তার হাজবেন্ডকে। তারাও চলে আসে, সবাই কান্নাকাটি শুরু করে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, বাড়ির বউ মমতা মারা গেছে, এই বাড়িতে আমিরা দেবীর যে নাতনি থাকতো সে কোথায়? তাহলে গ্রামের সবাই বলে হয়তো তার সাথে কারো প্রেমের সম্পর্ক ছিল, সে তার সাথে পালিয়ে গেছে। আর এদিকে রান্না করতে করতে বাড়ির বউ মমতা আগুনে পুড়ে গেছে। পুলিশ চলে আসে, পুলিশ বডিটাকে নিয়ে যায় ফরেন্সিক ল্যাবে টেস্টের জন্য। পুলিশ কিন্তু প্রাথমিক যেটা অনুমান পুলিশের, পুলিশ জিজ্ঞেস করে যে মমতা যে মারা গেছে আপনারা বুঝলেন কি করে? তারা বলে জামা কাপড় গায়ের, হাতের চুড়ি, পায়ের পায়েল, এইগুলো দেখে বুঝলাম যে এটা বাড়ির বউ মারা গেছে। বাড়ির বউয়ের বয়স কত ছিল? বলে 25 বছর। কিন্তু তার বডি দেখেই বোঝা যাচ্ছিল, বা বডির যে ফরেন্সিক ল্যাব থেকে টেস্ট হয় তাতে বোঝা যায় যে ওটা কোনো 25 বছর বয়সী মহিলার বডি নয়, ওটা কোনো 15-16 বছর বয়সী মেয়ের। পুলিশ টিম এবার প্রাথমিক অনুমানে বলে দেয় যে এটা যে মারা গেছে এটা এই বাড়ির বৌমা নয়, এটা এই বাড়ির নাতনি আরতি মারা গেছে। কিন্তু আরতির শরীরে জামা কাপড়গুলো তার তার মামির ছিল কেন? আরতি তো শাড়ি পরে না, শাড়ি ছিল কেন গায়ে? এই প্রশ্নগুলো যেমন ছিল, আরো একটা ব্যাপার, দেওয়ালে লেখা ছিল যে আমাকে পাশের বাড়ির মনীষা চাচি মেরে ফেলতে চায়। পুলিশের অবাক লাগে, যখন কেউ কাউকে মেরে ফেলে সে বুঝতে পারলেও কিন্তু লেখার সময় থাকে না, কারণ তাকে পূর্ব সূচনা দিয়ে মেরে ফেলা হয় না। যাই হোক, এটা লিখেও ফেললো আবার মারাও গেল, এটা হয় কি করে? পুলিশ এবার সেই মনীষা দেবীর সাথে দেখা করতে চাইছিল। মনীষা দেবী নিজের ঘরে লুকিয়ে বসেছিল, কারণ পাড়ার লোকজনেরা বলছিল যে পাশের বাড়ির কাকিমা যে এই বাড়ির বৌমাকে মেরে ফেলেছে তাকেও আমরা পুড়িয়ে ফেলব। তার বাড়িতে পাড়ার লোকজন ভাঙচুর করে। পুলিশ টিম সেই মহিলার কাছে যায়, এক মহিলা পুলিশ কর্মীর সাথে সেই মনীষা চাচি, যার ব্যাপারে দেওয়ালে লেখা ছিল যে সেই নাকি এই বাড়ির বউ মমতাকে মেরে ফেলেছে, তার সাথে কথা বলে। কিছুক্ষণ কথা বলার পর পুলিশ টিম বুঝতে পারে যে মনীষা চাচি একদম পছন্দ করতো না মমতাকে, যে মারা গেছে বলে সবাই ভাবছিল। তো তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি পাশের বাড়ির আপনার ভাসুরের ছেলের যে বৌমা তাকে পছন্দ করেন না কেন, কি কারণে? অনেকক্ষণ কথা বলার পর সে বলে ফেলে যে আমার ছোট ছেলে অলকেশের সাথে ওই বাড়ির বৌমা একটা অবৈধ সম্পর্ক রয়েছে। কারণ ওই যে বৌমা মমতা, তার হাজবেন্ড পুরা বেশিরভাগ সময় গাড়ি নিয়ে বাইরে বাইরেই থাকে, বাড়িতে থাকে না। সেই সুযোগে ওই বাড়ির বৌমা আমার আনম্যারিড নিজের থেকে 5 বছরের ছোট একটা ছেলে, আমার ছেলের মাত্র 20 বছর বয়স, তার সাথে একটা সম্পর্ক শুরু করেছে। আমার ছেলে খুব ভালো, সম্পর্কটা ওই বাড়ির বৌমার তরফ থেকেই শুরু হয়েছে। ব্যাপারটা আমার ভালো লাগে না, ব্যাপারটা আমি বুঝেছি, সেই জন্য আমি মাঝে মধ্যে ওই বাড়ির বৌমাকে বকাবকিও করেছি, যখন বাড়িতে একা থাকো আমার ছেলেকে তুমি ডাকবে। আমার ছেলেকেও বুঝিয়েছি যে পাড়ার লোকজনেরা জানলে কি ভাববে, বা ভুরা যদি জানতে পারে যে তুমি তার স্ত্রীর সাথে গিয়ে একা বসে বসে গল্প করো, তাহলে ভুরা কি তোমাকে ছাড়বে? এই সমস্ত নানান ভাবে আমি নিজের ছেলেকে আর পাশের বাড়ির বৌমাকে বোঝাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা কোনোভাবেই বোঝে না। বিশেষ করে ওই বাড়ির যে বৌমা মমতা, সে খুব চরিত্রহীন একজন মহিলা, তাকে অনেক চেষ্টা করার পরেও আমি সৎ পথে আনতে পারিনি। আর সেই জন্যই সে আমার ওপর রেগে গেছে, সেই জন্য সে দেওয়ালে আমার নামে ওইভাবে লিখে দিয়েছে। পুলিশ টিম তাকে জানায় যে সে কিন্তু মারা যায়নি, সে বেঁচে আছে, তার জায়গায় ওই বাড়ির নাতনি আরতি মারা গেছে। আর পুলিশের অনুমান
যে আরতিকে আরতির মামি মমতা মেরে ফেলেছে। গ্রামের সব বাড়ি বাড়ি গিয়ে মমতাকে খোঁজা হচ্ছিল, কারণ পুলিশ বলেছিল দিনের আলোয় কোথাও পালিয়ে যায়নি মমতা, সে গ্রামেরই কারোর বাড়িতে লুকিয়ে রয়েছে। আপনারা গ্রামবাসীরা সজাগ থাকুন, মমতাকে দেখতে পেলেই আপনারা তাকে আটকে রাখার চেষ্টা করুন। সব গ্রামের লোকজনেরা, বিশেষ করে মনীষা চাচি, যার নামে দেওয়ালে ওইভাবে লেখা ছিল, সে প্রত্যেক বাড়িতে গিয়ে খোঁজ করে। সারা দিন মমতার কোনো খোঁজ পাওয়া যায় না। নেক্সট ডে ভোরবেলায়, সূর্য তখনও ওঠেনি, সে একটা গ্রামের ক্ষেত থেকে লুকিয়ে পালাতে চেষ্টা করছিল। সেই সময় গ্রামের লোকেরাই তাকে ধরে ফেলে। ধরে ফেলার পর তাকে নিয়ে আসা হয় পুলিশ স্টেশনে। পুলিশের সামনে মমতা যে ব্যাপারটা বলেছিল সেটা হচ্ছে যে বিয়ের কয়েক মাসের মধ্যেই তার হাজবেন্ড যখন বাড়িতে থাকতো না, তার সাথে তার পাশের বাড়ির দেওর আলকেশের একটা বন্ধুত্বর পর গভীর প্রেমের শুরু হয়। তারপর থেকেই মমতার পুরো ইন্টারেস্টটা চলে গেছিল সেই পাশের বাড়ির দেওরের উপর। পাশের বাড়ির দেওর তাকে মাঝে মাঝেই বলতো যে এখান থেকে আমরা কোথাও দূরে চলে গিয়ে সংসার করব, তুমি ভুরাকে ছেড়ে আমার সাথে চলো। কিন্তু মমতা মনে মনে ভাবতো যে ভুরা যেহেতু তাকে খুব ভালোবাসে, সে যদি পালিয়ে যায় তাহলে ভুরা তাকে যেভাবেই হোক খুঁজে বের করবে। তার থেকে এমন কিছু একটা করতে হবে যাতে ভুরার মনে হয় যে আমি এই পৃথিবীতে নেই, আমি পৃথিবীতে যদি না থাকি তাহলে ভুরা কাকে খুঁজবে। সেই প্ল্যানিংটাই যেদিন আমার শ্বশুর শাশুড়ি নিজের মেয়ের বাড়ি চলে গেছিল, আমার সাথে আরতি থেকে গেছিল। আরতির সাথে আমার সম্পর্ক বেশ ভালো, আমরা বন্ধুর মতো মিশি। আমি আরতিকে বলি যে চলো আজকে তোমাকে আমার শাড়ি পরিয়ে দেখা যাক যে তোমাকে কেমন লাগছে। তাকে শাড়ি পরাই, শাড়ি পরাবার পর বলি যে চলো গয়না পরিয়ে দেখি যে কেমন লাগছে, সেগুলোও পরিয়ে দিই। তারপরে বলি চলো শ্বশুর বাড়ি খেলা হোক, তুমি শ্বশুর বাড়িতে গেছো, আমি তোমার শাশুড়ি, আমি তোমার উপর রেগে আছি, তোমাকে বকছি, তোমাকে কাজ করতে বলছি। তারপরে বলে আমি তোমার হাতটা বেঁধে দিচ্ছি, মানে দজ্জাল শাশুড়ি। এইরকম ভাবে খেলা করছিল। তারা আগেও অনেকবার প্ল্যান করেছিল বলেই এই ধরনের খেলা তার সাথে খেলেছিল। সেই জন্য সেদিনও যখন ওইভাবে তার মামি তার সাথে খেলছিল তার সন্দেহ হয়নি। ওই খেলতে খেলতেই প্রথমে মামির হাত বেঁধে দিয়ে মুখ বেঁধে দিয়ে খেলেছিল আরতি। এবারে বলে যে এবার মামি হয়ে গেছে, এবারে তোমার টার্ন, এবার তোমার হাত বেঁধে দেবো। তো সে দজ্জাল শাশুড়ি আর বৌমা এই খেলা খেলতে খেলতে আরতির হাত বেঁধে দেওয়া হয়, মুখ বেঁধে দেওয়া হয়। শাড়ি পরিয়ে তো দিয়েছিল আগে। একটা কারেন্টের তারে তাকে প্রথমে কারেন্ট দেওয়া হয়, সে ইচ্ছা করে চেয়েও চেঁচাতে পারেন। তারপরে সে যখন মারা যায় হাত মুখ সব খুলে দেওয়া হয়। দেওয়ার পরে তার শরীরে কেরোসিন তেল ঢেলে ভালোভাবে পুড়িয়ে দেওয়া হয়। যেহেতু শরীরে প্রাণ নেই, চিৎকার চেঁচামেচির কোনো ব্যাপারই ছিল না। শরীর যখন খুব ভালোভাবে দাও দাও করে পুড়ে যাচ্ছিল তখন সে সেখান থেকে পালিয়ে গিয়ে একটা গ্রামের পাশের ক্ষেতে চুপচাপ লুকিয়ে থাকে। গ্রামের লোকজন হইচই পড়ে যায়, সবাই এই বাড়ির কাছাকাছি চলে আসে। পুলিশ টিম এসে যায়, পুলিশ টিমও বুঝে যায় যে এটা যে মারা গেছে সে মমতা নয়, সে আরতি। নিজেকে মৃত প্রমাণ করার জন্য 25 বছর বয়সী মমতা নিজের থেকে 10 বছরের ছোট নিজের ভাগ্নি, নিজের ননদের মেয়ে আরতিকে মেরে ফেলেছিল। দেওয়ালে লিখেছিল আমার মৃত্যুর জন্য মনীষা চাচি দায়ী। এবার বলি যে মনীষা চাচির ওপর তার এত রাগ কেন? মনীষা চাচি তাকে মাঝে মাঝেই বকাঝকা করতো, তাকে সাবধান করতো। মনীষা চাচি খালি মনে মনে ভাবতো যে আমার ছেলের সাথে ওই বাড়ির একটা বিবাহিত বৌমা কেন প্রেমের সম্পর্ক শুরু করবে। তিনি ছেলেকেও বোঝাতেন, কিন্তু তার থেকেও বেশি বোঝাতেন বা বকাবকি করতেন পাশের বাড়ির মমতাকে। এই ব্যাপারটা আশেপাশের লোকজন জানলে কি হবে ভেবে তিনি কখনো বাড়ির অন্য কাউকে ব্যাপারটা জানাননি। কিন্তু তিনি পাশের বাড়ির বৌমার হাবভাব দেখেই বুঝতে পারতেন যে তার ছেলের সাথে
ওই বাড়ির বৌমার একটা সম্পর্ক আছে। সেই কারণেই মমতা পাশের বাড়ির কাকিমার উপরে এতটাই রেগেছিল। মমতা এক ঢিলে দুই পাখি মারার প্ল্যানিং করেছিল। সে ভেবেছিল এইভাবে সে নিজেকে মৃত প্রমাণ করে ফেলবে। সে কিছুদিন কোথাও একটা লুকিয়ে থাকবে, তারপর অলকেশকে ডেকে তার সাথে বিয়ে করে সংসার শুরু করবে। অন্যদিকে অলকেশের মা মনীষা চাচি, যে তার আর অলকেশের সম্পর্কের সব থেকে বড় শত্রু, তাকে হত্যার অপরাধে সেও জেলে চলে যাবে। খুব ভালো হয়ে যাবে পরবর্তী জীবনটা। তো তার প্ল্যানিং মোতাবেক কিচ্ছু হয়নি। অলকেশ, যে তার সঙ্গী 20 বছর বয়সী তার দেওর, তাকেও অ্যারেস্ট করেছিল পুলিশ। অলকেশের জিজ্ঞাসাবাদ হওয়ার পরে যেটা বোঝা যায় সেটা ছিল যে অলকেশ তার বৌদির এই প্ল্যানিং এর ব্যাপারে একটুও জানতো না। সেই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়। সে বর্তমানে নিজের স্ত্রী সন্তানকে নিয়ে সুখে সংসার করছে। আর তার বৌদি মমতা, সে জেলেই রয়েছে, লোয়ার কোর্টে চলছে তার কেস। এই ঘটনার মধ্যে সব থেকে খারাপ যে ব্যাপারটা হয়েছে সেটা হয়েছে 15 বছর বয়সী আরতির সাথে। আরতি যে এই ঘটনাটার ব্যাপারে জানতো, তার মামির সাথে যে পাশের বাড়ির মামা অলকেশের একটা সম্পর্ক রয়েছে, সে মাঝে মধ্যেই সেটা দেখেও ছিল, আন্দাজও করেছিল, কিন্তু কখনো কাউকে এই ব্যাপারে কিছু বলেনি। এমনকি তার মামির সাথেও এই ব্যাপার নিয়ে কোনোদিন কোনো কথাই বলেনি। কিন্তু তাকে নিজের প্রাণ দিয়ে অকারণে শাস্তি পেতে হয়েছিল মামির কাছে। আর আরতির মা মিনা, যে সব সময় নিজের মায়ের ভালোর কথা চিন্তা করেছিল, নিজের মায়ের ভালোর জন্য নিজের মেয়েকে পাঠিয়ে দিয়েছিল মায়ের সঙ্গ দিতে, সেবা শুশ্রূষা করতে, সেও আজ নিজের মেয়েকে হারিয়ে ফেলেছে। ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক সত্যি ঘটনা নিয়ে।